এবার হ্যাঁ আসছে। তো যাই হোক, তোমরা হয়তো আমাদের চ্যানেলের নামটা জানো যে পিএনপিইউজি সিটনেট। এখানে আমরা কি করি, এখানে নেট সেট, ডব্লিউবি সেট এবং জেআরএফ এর প্রিপারেশন করাই। তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। এই টিচিং অ্যাপটিটিউড থেকে অনেক কোশ্চিন আসে, কারণ তোমরা হয়তো জানো, তোমরা অনেকেই জানো যে এখন তিনটা ক্যাটাগরিতে করা হয়েছে ইউজিসি নেটের কোয়ালিফিকেশনটা। প্রথম হচ্ছে নেট অ্যান্ড জিআরএফ, সেকেন্ড হচ্ছে নেট, অ্যান্ড থার্ড হচ্ছে পিএইচডি, অনলি পিএইচডি। তো এই যে অনলি পিএইচডির স্টুডেন্টগুলো আছে, এদেরকে কিভাবে মানে পিএইচডিতে অ্যাডমিশন নিবে, তার যদি বেসিকটা ক্লিয়ার থাকে, বিশেষ করে রিসার্চ অ্যাপটিটিউড অ্যান্ড টিচিং অ্যাপটিটিউড, এই দুটো ক্লিয়ার থাকলেই তবেই কিন্তু তাদের নেওয়ার চেষ্টা করবে কোথায়, পিএইচডিতে। আচ্ছা, আমার কথাগুলো কি রিপিট আসতেছে তোমাদের কাছে? না না, ঠিক আছে, তো চলো আমরা বেশি দেরি না করে শুরু করি। আজকে আমরা পড়বো লেভেলস অফ টিচিং। এর আগেও অনেকগুলো ক্লাস হয়েছে, তোমরা হয়তো করেছো। তো এখানে আমাদের ফোন নাম্বার রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এটা হচ্ছে ইউটিউব লিঙ্ক। তো ফার্স্ট যেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। এই টিচিং অ্যাপটিটিউড কি? এই টিচিং অ্যাপটিটিউডের মধ্যে তিনটে লেভেল পড়ে। দেখো, আমি যদি চাইলে তোমাদের টিচিং অ্যাপটিটিউডটা আরও বিশেষ করে বোঝাতে পারবো, কারণ এগুলো অলরেডি তোমাদের বোঝানো হয়ে গেছে যে হোয়াট ইজ টিচিং অ্যাপটিটিউড, তাই না? হ্যাঁ তো সেই কারণে আমি আর এখানে রিটার্ন আসতেছি না, আমরা আজকে ডিরেক্ট দেখব যে লেভেলস অফ টিচিং। এই টিচিংয়ের তিনটে লেভেল রয়েছে। এই লেভেলগুলো থেকে প্রত্যেকবার কোনো না কোনোভাবে কোশ্চিন আসে। একটা হচ্ছে মেমোরি লেভেল, দুই নাম্বারেরটা হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তিন নাম্বারটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। তো আমরা প্রথম থেকেই শুরু করব, একবারে ইন ডিটেলস উইথ পিআইকিউ আলোচনা করব। তো বলছে মেমোরি লেভেলস অর্থাৎ নলেজ লেভেল। দ্য মেমোরি লেভেলস অফ টিচিং ফোকাস অন রুট লার্নিং। তাহলে এই মেমোরি লেভেলটা কিসের উপর ফোকাস করে? রুট লার্নিংয়ের উপর, মুখস্থ করে। যেরকম ছোট ছেলেদের আমরা কি করি, ছোটদের সময় 1 2 3 4 এগুলো শেখাই না, বা এ বি সি ডি আলফাবেটগুলো শেখাই। তো এই যে ছোট ছেলে মেয়েগুলো আছে, তারা কিভাবে শিখে? তারা মুখস্থ করেই শিখে, অর্থাৎ মেমোরাইজ করার চেষ্টা করে। অ্যাট দিস লেভেল স্টুডেন্ট অনলি মেমোরাইজ, শুধু মেমোরাইজ করার চেষ্টা করে। কেন? রিকল করার জন্য। ইন ফিউচারে কেউ যদি বলে যে আচ্ছা বলো তো এর পর কী পড়ে, তাহলে ছোট ছেলে মেয়েগুলোর সাথে সাথে বলে দিবে যে বি পড়ে। তারা কি করছে? এগুলোকে রুট লার্নিং করছে, মেমোরাইজ করার চেষ্টা করে, যাতে ফার্দার তারা কি করতে পারে, রিকল করতে পারে ইনফরমেশান উইদাউট নেসেসারিলি আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু এখানে কিছু না বুঝেই, আন্ডারস্ট্যান্ডিং বলতে বোঝা, কিছু না বুঝেই কী করার চেষ্টা করে, রুট লার্নিং করার চেষ্টা করে, মেমোরাইজ করার চেষ্টা করে, যাতে ফার্দার সে কী করতে পারে, রিকল করতে পারে। It is mostly effective for younger students as it lie the foundations for further learning। বলেছে এটি সাধারণত প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কার্যকর, কারণ এটি তাদের শিক্ষার ভিত্তি গড়ে তোলে। তাহলে প্রাথমিক শিক্ষার্থী বলতে কাদের বোঝানো হয়েছে বলো তো? ক্লাস 1 থেকে শুরু করে 4 অবধি যারা রয়েছে, অর্থাৎ যাদের বয়স 1 থেকে শুরু করে 8 অবধি, তাদের কথাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। যারা ছোট ছেলে মেয়ে, তাদের এক কথায় এই মেমোরি লেভেলের নলেজ দেওয়া হয়। কেন? যাতে তারা রুট লার্নিং করতে পারে, মুখস্থ করতে পারে, তারা যাতে কি করতে পারে, মেমোরাইজ করতে পারে কোনো তথ্য, কোনো ফ্যাক্ট, বা রিকল করতে পারে। বলো, এখানে কি কোনো প্রবলেম আছে আর? তাহলে মেমোরি লেভেল নলেজ কি? সেখানে রুট লার্নিং হবে, মেমোরাইজ করার চেষ্টা করবে এবং রিকল করবে, যাতে ফার্দার সেটা বলতে পারে। রুট বলতে তাহলে মুখস্থ? হ্যাঁ, মুখস্থ করা। তারপরে এবার আমরা দেখব কি ক্যারেক্টারিস্টিক। এখানকার কয়েকটা ক্যারেক্টারিস্টিক আমরা জানবো। এই কি ক্যারেক্টারিস্টিক থেকে খুব কোশ্চিন হয়। তো বলছে এমফেসাইজ রুট মেমোরাইজ। প্রথমেই আমরা দেখে নিয়েছি ডিফিনেশনটার মধ্যে যে এখানে কি করা হয়, এখানে মুখস্থ বিদ্যার উপর বিশেষ করে, এখানে মুখস্থ বিদ্যার উপর কি করা হয়, বিশেষ করে জোর দেওয়া হয়, রুট লার্নিং এর উপর। তারপরে সেকেন্ড কি ক্যারেক্টারিস্টিক কি? সেকেন্ড কি ক্যারেক্টারিস্টিক হচ্ছে লার্নিং ইজ অ্যাচিভ থ্রো
রিপিটেশন মানে বারবার কোনো একটা জিনিসকে রিপিট করা। আমরা যখন ছোট ছেলেদের কি শেখাই, কোনো একটা টপিক বা ABCD আলফাবেটগুলো শেখাই, তারা কি একবারে শিখে যায়? না। না, আমরা কি করি, বারবার রিপিটেশন করি যে এটা হচ্ছে A, তারপরেরটা হচ্ছে B, তারপরেরটা হচ্ছে C, তারপরেরটা হচ্ছে D। বা যখন আমরা 1 2 শেখাই, প্রথমে 1 2 3 বারবার রিপিটেশন করে সেটা মুখস্থ করার মাধ্যমেই কিন্তু আমরা কি করছি, তাদের টিচিং দিচ্ছি। এটাই হচ্ছে মেমোরি লেভেল নলেজ বা মেমোরি লেভেল টিচিং। বুঝতে পারলে? এবং 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক হচ্ছে নো নিড ফর ডিপ অ্যানালাইজ অর রিজনিং। এখানে কিন্তু অ্যানালাইজ করা হয় না। এই যে ছোট বাচ্চাদের যখন আমরা ABCD শেখাচ্ছি, তখন এই ABCD কেন শিখতেছে তারা কি বুঝে বলে যে আমরা কেন ABCD শিখছি? কোনো রিজন দিচ্ছে কি? কোনো যুক্তি দেওয়ার মতো কিছু আছে কি? বলো। না না না, কারণ তাদের আমরা কি করছি, মেমোরাইজ করাচ্ছি, তাদের রুট লার্নিং করাচ্ছি, তাদের রিকল করার চেষ্টা করছি যাতে সে রিপিটেশনের মাধ্যমে পড়াশোনা করে। এক কথায় এখানে কি করা হচ্ছে, রুট লার্নিং করা হচ্ছে বা মেমোরাইজেশন করা হচ্ছে এবং রিপিটেশন করা হচ্ছে। নো নিড ফর ডিপ অ্যানালাইজ, এখানে কোনো ডিপথের দেখো নতুন বিশ্লেষণ বা চিন্তা ভাবনার কোনো প্রয়োজন নেই। ছোট ছেলে মেয়েগুলো কেন ABCD শিখছে, ওদের কিন্তু এটা চিন্তা ভাবনায় আসে না। তারপর বলছে ফলো ওয়ান ওয়ে টিচিং। আচ্ছা, ওয়ান ওয়ে টিচিং কেন বলেছে, কেউ কি বলতে পারবে? হ্যাঁ, কারণ হচ্ছে এখানে ওই তোমার হয় না যে টিচার আর স্টুডেন্ট টু ওয়ে হয় হুম হুম কোন একটা লার্নিং এ, কিন্তু ওটা ওরা নিজেরা করছে, এখানে তো আর কোনো ইন্টারফেয়ার হয় না বা হ্যাঁ, ঠিকই বলেছো যে একজন টিচার যে আছে, টিচার কি করছে, স্টুডেন্টকে ডিরেক্ট লার্নিং দিচ্ছে। একদিক থেকে স্টুডেন্ট কিন্তু টিচারকে কিছু জিজ্ঞাসা করছে না যে কেন আমরা ABCD পড়ছি, কেন 1 2 পড়ছি বা কেন এই থিওরিটা পড়ছি। কারণ এখানে বলে দিয়েছে নো নিড ফর ডিপ অ্যানালাইজ অর রিজনিং। তাদের কোনো চিন্তা ভাবনাই থাকে না যে তারা কোশ্চিন করবে। এক কথায় এই যে টিচারটা আছে, টিচারটাই শুধুমাত্র স্টুডেন্টকেই পড়াবে। টিচার, এটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেশন লার্নিং, অর্থাৎ টিচার যা বলবে স্টুডেন্ট তাই করবে। সেই কারণে বলা হচ্ছে ওয়ান ওয়ে টিচিং মেথড। এখান থেকে একবার কোশ্চিন এসেছিল যে মেমোরি লেভেল যে নয় টিচিংটা রয়েছে সেটা ওয়ান ওয়ে না টু ওয়ে। তাহলে এখানে হবে। হ্যাঁ, তো বাংলাটা দেখে নাও। সাধারণত একমুখী শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা হয়। এখানে একমুখী কেন বলেছে, টিচার ডিরেক্ট কাকে টিচিং করাচ্ছে, স্টুডেন্টকে করাচ্ছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা মেমোরি লেভেলের ডিফিনেশন জেনে নিলাম। সেখানে কি করা হচ্ছে, রুট লার্নিং করা হচ্ছে, মেমোরাইজ করা হচ্ছে যাতে ফার্দার সে রিকল করতে পারে। তারপর তার কিছু ক্যারেক্টারিস্টিক আমরা দেখে নিলাম, যেটা হচ্ছে রুট অ্যান্ড মেমোরাইজেশন। এখানে বারবার রিপিটেশন করা হয়, এখানে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার নেই, কোনো ডিপ অ্যানালাইজের দরকার নেই, কোনো রিজনিংয়ের দরকার নেই। আর এই মেমোরি লেভেল হচ্ছে একমাত্র ওয়ান ওয়ে টিচিং লেভেল, মানে একমাত্র পদ্ধতি, সেটা টিচার স্টুডেন্টকেই শেখাবে। তারপর এবার আমরা দেখে নেব কিছু অবজেক্টিভ বলছে টু হেল্প স্টুডেন্ট রিটেন অ্যান্ড প্রোডাক্ট ইনফরমেশন। বলছে শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ ও পুনরুত্ত প্রদান করতে সাহায্য করে। আচ্ছা, এই পয়েন্টটা কেন বলেছি যে এই যে টু হেল্প স্টুডেন্ট রিটেন অ্যান্ড রিপ্রোডাক্টস ইনফরমেশন, তোমরা কি এই সেন্টেন্সটা পড়ে কিছু বুঝতে পারছো? না, এটা বুঝতে পারছি না। আচ্ছা, আমিও বুঝতে পারছি না। একজন টিচার যখন একটা স্টুডেন্টকে কিছু শেখায়, ফর এক্সাম্পল আমি বারবার এটাই নিচ্ছি যে ABCD আলফাবেটগুলো শেখাচ্ছে বা 1 2 3 এইসব শেখাচ্ছে। এই টিচার যখন স্টুডেন্টদের শেখাচ্ছে, স্টুডেন্টের হেল্প হচ্ছে না যে এটা B, এটা C, এটা D বা 1 2 এগুলো হেল্প। শেখাচ্ছে মানে তো স্টুডেন্ট শিখছে, মানে কত হেল্প হ্যাঁ, করছে। স্টুডেন্টটা শিখছে কার মাধ্যমে শিখছে, টিচারের মাধ্যমে। এখানে দেখলে না ওয়ান ওয়ে টিচিং মেথড, কারণ টিচার স্টুডেন্টকে শেখাচ্ছে। যখনই টিচার স্টুডেন্টকে বারবার শেখাচ্ছে, রিটেন করাচ্ছে, তার মানে স্টুডেন্টার কি হচ্ছে, হেল্প হচ্ছে। কেন হেল্প হচ্ছে, কারণ এখানে তো টিচার শেখাচ্ছে। এই যে এখন আমরা যেই পজিশনে আছি, কারণ আমরা সবাই কি করেছি, কেউ হয়তো নেট কোয়ালিফাই আছে, কেউ বা JRF কমপ্লিট করেছে, বা কেউ বা MA কমপ্লিট করে নেট সেটের প্রিপারেশন নিচ্ছে। এখানে কি সব কিছু একজন টিচার হেল্প করবে তোমাদের? না না না, একদমই না। তাহলে হ্যাঁ,
যখন আমরা ছোট থাকবো বা ছোট যখন মেমোরি লেভেল করা হবে তখন একজন টিচার কি করবে, স্টুডেন্টকে সবসময় হেল্প করবে যে না প্রথমে এ আলফাবেটটা পড়ো, তারপরে বি পড়ো, তারপরে সি পড়ো। বুঝতে পারছো তো? হ্যাঁ তারপরে পয়েন্টটা দেখো, টু এস্টাবলিশ এ ফাউন্ডেশন ফর ফার্দার বা ফিউচার লার্নিং, যেটা আমি বললাম মৌলিক ধারণা তৈরি করে যাতে ভবিষ্যতে শেখার জন্য ভিত্তি করে তোলে। যখন এই এ বি সি ডি ওরা শিখে যাবে তখন তারা পরবর্তীকালে কি আপেল বানানটা লিখতে পারবে না? পারবে। হ্যাঁ, বিভিন্ন ফিউচারের words জন্য। একটু হ্যাঁ, কিন্তু যখন আপেল বানানটা লিখতে পারবে বা আপেল জিনিসটা কি এটা কিন্তু আবার মেমোরি লেভেলে পড়বে না, এখানে শুধু আলফাবেট বা কিছু মুখস্থ করা বা মেমোরাইজেশন জিনিসটাই পড়বে, এইটুকু কিন্তু মনে রাখো। এবার মেথড কেমনভাবে এই টিচিংটা দেওয়া হয়, আমরা প্রথমে দেখলাম যে রুট লার্নিং, ড্রিল মানেও সেই রুট লার্নিং। একবার 2021-এ এসেছিল যে প্রথম শিফটে এসেছিল আই থিঙ্ক রুট লার্নিং, এবং সেকেন্ড শিফটে এসেছিল ড্রিল লার্নিং, কথা একটাই কিন্তু। রুট মিনিং যেটা, ড্রিল মিনিং ওইটা। ড্রিল মানে কি বলো তো? ড্রিল বলতে একটা জিনিসে বারবার আঘাত করা। তোমরা দেখবে ড্রিল মেশিন চালায়, আমরা বলি না যারা রাজমিস্ত্রির কাজ করে, তোমরা হয়তো দেখেছো যে ড্রিল বারবার ড্রিল চালায়। কেন ড্রিল চালায়? যাতে ওখানে গর্ত হয়ে যায়। তো এক ড্রিল বলতে বারবার জিনিসগুলোকে কি করা, আঘাত করা, বারবার রুট করা, বারবার লার্নিং করা। বুঝতে পারছো? সেকেন্ড হচ্ছে রিপিটেশন বেস লার্নিং, আবার সেম আমরা পাচ্ছি মেথডে। রিপিটেশন হচ্ছে মেমোরাইজিং টেকনিক সাচ এস ফ্ল্যাশ কার্ড অ্যান্ড কুইজ, মুখস্থ করার মাধ্যমে, যাতে সে কুইজের মাধ্যমে হোক বা ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে হোক, এই কি মেমোরি লেভেল টিচিং দেওয়া হয়। এক্সাম্পল আবার সেম জিনিস রয়েছে, মেমোরাইজিং মাল্টিপল টেবিলস, বিভিন্ন টেবিলস, এই যে 2 গুণ 2, এটা তো আমরা মুখস্থ করছি না, 3 গুণ 2, হ্যাঁ আমি টেবিল মুখস্থ এটা করি। মুখস্থ করতে হবে, এটা মুখস্থ ছাড়া কিন্তু হবে না। একবার পরীক্ষা এটাও এসেছিল যে টেবিল যখন আমরা কি করব, মেমোরাইজ করব, মেমোরাইজ কথাটি আসেনি কিন্তু টেবিল যখন আমরা বুঝবো সেটা কোন ধরনের লেভেলে পড়ে। তো তোমরা মনে রাখবে এটা হচ্ছে মেমোরি লেভেল টিচিংয়ে। তারপর বলছে টিচারের রোল এখানে কি থাকছে। এতক্ষণ পর্যন্ত আমরা কি কি দেখলাম, যে কি ক্যারেক্টারিস্টিক কি কি, অবজেক্টিভ কি কি রয়েছে, তারপরে হলো মেথড কেমন ধরনের থাকবে, এক্সাম্পল কি হলো। এবার টিচারের রোল কেমন, এই মেমোরি লেভেল টিচিংয়ে টিচারের রোল কীরকম থাকবে। বলছে অ্যাজ এ ইনস্ট্রাক্টর, মানে টিচার ইনস্ট্রাক্ট দিবে, সব সময় টিচার ইনস্ট্রাক্ট দিবে, কাকে দিবে? স্টুডেন্টকে। স্টুডেন্টকে। আর স্টুডেন্টকে দেওয়ার পর সেটা কি বলবে, যে ওগুলো মেমোরাইজ করো। হ্যাঁ, প্রোভাইড ইনফরমেশন অ্যান্ড হেল্প স্টুডেন্ট মেমোরাইজ, একজন টিচার কি করছে, স্টুডেন্টকে বলছে যে এগুলো জিনিস মুখস্থ করো বা মেমোরাইজ করো, বা যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেই ইনফরমেশনগুলো স্টুডেন্টকে মুখস্থ করতে হচ্ছে। দেখো আমরা এত বড় একটা থিওরি পড়ছি, সবসময় কিন্তু 4-5টা কিওয়ার্ডই ম্যাক্সিমাম পাবে, সেটা হচ্ছে মেমোরাইজ, রুট লার্নিং, রিকল, রিপিটেশন অ্যান্ড ড্রিল। তাহলে তোমরা একটা কাজ করবে, যেটা হচ্ছে যে এরকম করে লিখবে যে মেমোরি লেভেল টিচিং বা এমটি লিখলে এর পাশে এরকম করে ছোট ছোট লিখবে ড্রিল, এর পাশে লিখবে রিকল, এর পাশে লিখবে কি মেমোরাইজ। তাহলে আর বড় করে থিওরিটা পড়তে হবে না। তারপর বলছে রোল অফ লার্নার। এবার লার্নারের রোল কি হবে, আমি বাংলাটা সাইডে দিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখে নেবে যে শিক্ষক একজন নির্দেশ হিসাবে কাজ করেন, সে শুধু নির্দেশ দিবে এবং যে তথ্যটা প্রদান করবে শিক্ষার্থীরা সেটা কি করবে, মুখস্থ করার চেষ্টা করবে। তাহলে লার্নারের রোল কি, একজন স্টুডেন্ট যে আছে তার ভূমিকা কি থাকবে এই মেমোরি লেভেল টিচিংয়ে। বলছে প্যাসিভলি রিসিভ, প্যাসিভলি বলতে তা কিন্তু অ্যাক্টিভ থাকবে না স্টুডেন্টরা, শুধু চুপচাপ সক্রিয়ভাবে কি করবে, চিন্তা না করেই সে শুধু তথ্যগুলো গ্রহণ করবে, রিসিভ করবে, প্যাসিভলি ইনফরমেশনগুলো রিসিভ করবে। ফোকাস অন মেমোরাইজেশন রেদার দেন ডিপলি আন্ডারস্ট্যান্ডিং, ডিপলি আন্ডারস্ট্যান্ডিং না করে সে কি করবে, শুধুমাত্র মেমোরাইজ করবে। বুঝতে পারছো? হ্যাঁ শুধু মুখস্থ করবে। হ্যাঁ শুধু মুখস্থ করবে। বলছে ইভালুয়েশন, এই যেমন ছোটবেলায় এটা যেমন বাচ্চা তো সেই ছড়াগুলো মুখস্থ করে না, কিন্তু তো ওর মানে বুঝে না। হ্যাঁ মানে বুঝবে না, কি করবে, শুধু মুখস্থ করার চেষ্টা করবে, এই মুখস্থ করার দিকে বেশি মনোযোগ দিবে বাচ্চা ছেলেগুলো। তো বলছে এবার ইভালুয়েশন কীরকম করবে, আমরা যে ছোট বাচ্চাদের এতক্ষণ পর্যন্ত টিচিংটা দিলাম, মেমোরি লেভেল টিচিংটা দিলাম, তাহলে তাদের তো ইভালুয়েশনটাও করতে হবে।
সেই ইভ্যালুয়েশনটা কীরকমভাবে হবে, বলছে মাল্টিপল চয়েস কোশ্চেন। মাল্টিপল চয়েস কোশ্চেন বলতে আমরা যে ইউজিসি নেটের কোশ্চেনগুলো দিই এগুলো মাল্টিপল চয়েস কোশ্চেন না? হ্যাঁ, বলছে একটা কোশ্চেন আছে, যে কোনো 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, হয়তো অপশন নাম্বার 2 হলো, কিন্তু কেন হলো, কী কারণে হলো, সেই ডিসক্রিপশন আমাদের লিখতে হচ্ছে কি না? তাহলে আমরা কি করছি, মুখস্থ করে অপশন নাম্বার 2টা বসিয়ে দিলাম। তো যদিও আমাদের ইউজিসি নেটে কোশ্চিন ডেপথে আসে, ওটা আমাদের বুঝতে হয়, কিন্তু এখানে বোঝায় যে মাল্টিপল চয়েস কোশ্চিনের মাধ্যমে এই মেমোরি লেভেল টিচিংটা ইভ্যালুয়েট করা হয়। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের বলি আজকে কি তোমরা সকালে ভাত খেয়েছো কি খাওনি, অনেকে বলবে খেয়েছি, অনেকে বলবে খাইনি, তো এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চিন। তারপর বলছে ফিলিং দ্য ব্যালেন্স। ফিলিং দ্য ব্যালেন্স আমি শুরুতেই বলেছিলাম তোমাদের, যখন আমি বলবো এরপর কি বসবে একদম হাইফেন দিয়ে দিলাম, তারপরে বললাম সি, তাহলে এখানে মাঝখানে কি পড়বে, বাচ্চা ছেলেগুলো অটোমেটিক বলবে যে এখানে বি পড়বে। তো ফিলিং দ্য ব্যালেন্সের মাধ্যমে এটা ইভ্যালুয়েট করা হয়। লাস্ট হচ্ছে রিকল বেসড, যাতে পুনরাবৃত্ত পরীক্ষা করতে পারে। আমি যখনই তাকে এ বি সি ডি বা 1 2 শিখিয়ে দিলাম, সেগুলো পরবর্তীকালে সে রিকল করতে পারবে। তাহলে দেখতে পাচ্ছ তোমরা মেমোরি লেভেল টিচিংয়ে কিন্তু বারবার কয়েকটা কিওয়ার্ডই পাচ্ছি, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। টিচারের রোল কি থাকছে, টিচারের রোল থাকছে ইনস্ট্রাক্টর, এবং টিচার এখানে কিন্তু বেশি অ্যাক্টিভ থাকছে। তাহলে এখানে টিচার অ্যাক্টিভ থাকবে না? টিচার অ্যাক্টিভ আর স্টুডেন্ট প্যাসিভ। হ্যাঁ, স্টুডেন্টগুলো প্যাসিভ থাকতেছে। এবার আমরা চলে আসবো আন্ডারস্ট্যান্ডিং লেভেল। আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন বলতে বোঝা, কিভাবে বুঝতে পারবে জিনিসগুলোকে। তাহলে প্রথম স্টেপে কিন্তু আমরা শুধু মুখস্থ করছিলাম, যাতে পরবর্তীকালে আমরা কি করতে পারি, সেটাকে ব্যবহার করতে পারি বা রিকল করতে পারি। তাহলে এবার সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সেখানে আমরা দেখব ডেফিনিশনে কি দেওয়া আছে। দিস লেভেলস helps student not only memorize, শুধু মেমোরাইজ নয়, বাট অলসো টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যানালাইজ ইনফরমেশন। তাহলে প্রথম স্টেপে কিন্তু আমরা এটা পেয়েছিলাম কি, যে অ্যানালাইজ করতে পারবে না, প্রথম লেভেলে মেমোরি লেভেলে কিন্তু আমরা পাইনি যে অ্যানালাইজ করতে পারবে কোনো একটা ইনফরমেশনকে। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে শুধু মেমোরাইজ করবে না, তার সাথে সে কী করবে, সেটাকে বোঝার চেষ্টা করবে, আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবে, সেটাকে অ্যানালাইজ করার চেষ্টা করবে। দে এক্সপ্লোর রিলেশনশিপ বিটুইন আইডিয়াস, কারেজিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ইফেক্টিভ লার্নিং। এবং তাদের মধ্যে যে একটা রিলেশনশিপ আছে, যে এই যে এ বি সি ডি শিখলাম, তারপরে এখান থেকে আমি আপেল লিখছি, তাহলে এই যে এ ডাবল পি এল ই, এটার একটা কেন এগুলো ওয়ার্ড যুক্ত হয়ে একটা মানে মিনিংফুল ওয়ার্ড তৈরি হলো। তাদের যে আইডিয়া, তাদের যে কারেজিং, তাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং, সেটা ইফেক্টিভ লার্নিংয়ের মধ্যে পড়বে, সেটা ও বুঝতে পারবে। বলছে এই স্তরে শিক্ষার্থীদের কেবল তথ্য মুখস্থ না করিয়ে বরং তা বোঝা ও বিশ্লেষণ করার সক্ষমতা তৈরি করে। শিক্ষার্থীরা বিভিন্ন ধারণা, তথ্য এবং ঘটনাগুলির মধ্যে সম্পর্ক খুঁজে বের করে এটি সমালোচনামূলক চিন্তাকে উৎসাহিত করে এবং শিক্ষাকে আরও কার্যকর করে তোলে। বলো, তাহলে বুঝতে পারলে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি হচ্ছে, শুধু মেমোরাইজ নয়, বরং এটাকে বোঝার চেষ্টা করে, তার সাথে অ্যানালাইজ করে, এবং দুটো জিনিসের মধ্যে কি করে একটা রিলেশনশিপ তৈরি করে, তাই না? যেটা আমি তোমাদের পড়িয়েছিলাম, কোথায় পড়িয়েছিলাম বলো তো হাবিবা, এর আগের দিন প্রি স্ট্রাকচারাল ছিল, তারপরে ও হ্যাঁ হ্যাঁ, সেই ফার্স্ট ধাপ ছিল যেটা গাঙ্গেসের। হ্যাঁ, গাঙ্গেসের 5টি ধাপ ছিল। সেটা কত নম্বরের রিলেশনশিপ বুঝতে পারতো? মাল্টিতে অনেকগুলো পার্ট। হ্যাঁ, এই জিনিসটা এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যেই কিন্তু যুক্ত আছে। তারপরে এবার আমরা দেখব কি ক্যারেক্টারিস্টিক। যেহেতু আজকে আমরা টিচিং লেভেল পড়ছি, তো সেই দিকেই থাকবো। আবার ওদিকে চলে গেলে, গাঙ্গেসের জায়গায় চলে গেলে অনেকটা ক্লাসটা লম্বা হয়ে যাবে। তো এবার এই কি ক্যারেক্টারিস্টিকের মধ্যে কি রয়েছে, স্টুডেন্ট ট্রাই টু কম্প্রিহেন্ড দ্য মিনিং অফ ইনফরমেশন। কোনো ইনফরমেশনের কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা, কোনো জিনিসকে বোঝার চেষ্টা করবে, যে শিক্ষার্থীরা তথ্যের অর্থ বোঝার চেষ্টা করে। বলছে ফোকাস অন অ্যানালাইজ রেদার দেন মেমোরাইজ।
মুখস্থ বিদ্যার চেয়ে কী করে বিশ্লেষণ করার চেষ্টা করে। তারপর বলেছে এনকারেজ স্টুডেন্ট টু আস্ক কোশ্চেন অ্যান্ড এঙ্গেজ ইন ডিসকাশন, শিক্ষার্থীদের তথ্যের গভীরতা বোঝার ক্ষমতা বৃদ্ধি করে। বুঝলি, এখানে কি করছে, কোচিংয়ের মাধ্যমে, এটা আমি এখানে বলে দিয়েছি, কোচিংয়ের মাধ্যমে স্টুডেন্টগুলোকে এনকারেজ করার চেষ্টা করে, কোনো একটা টপিকের উপর ডিসকাশন করে। এবার অবজেক্টিভ কি রয়েছে, বলছে টু এনহ্যান্স স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট। দেখো এখানে আমরা শুরুতেই পেয়ে যাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তাহলে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল কি হবে, সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলের যে কনসেপ্টগুলো রয়েছে সেটা এনহ্যান্স হবে, সেটা আরও কী হবে, গভীরতা হবে, সেটার প্রতি সে দক্ষতা তৈরি করবে। টু এস্টাবলিশ কানেকশন বিটুইন আইডিয়াস অ্যান্ড অ্যাপ্লাই দেম ইন রিয়েল লাইফ, তাহলে দুটো জিনিসের মধ্যে কি করবে, সে বিউটিন কানেক্টেড তৈরি করার চেষ্টা করবে এবং সেটা রিয়েল লাইফে অ্যাপ্লাই করবে। তারপর বলছে মেথড, এবার মেথড কি হবে, কেমন ধরনের মেথড, বলছে ডিসকাশন, তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন অ্যান্ড অ্যানালাইজ, কোশ্চেনিং এবং ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন করা। তাহলে আমরা দেখো তোর এই যে মেমোরি লেভেল টিচিংয়ে আছে সেখানে মেথড কীরকম ছিল, সেখানে ছিল যে টিচার কি করবে, স্টুডেন্টকে ইনস্ট্রাকশন দিবে, আর স্টুডেন্ট যে আছে সে প্যাসিভ থাকবে, সব সময় প্যাসিভ থাকবে, আর টিচার থাকবে অ্যাক্টিভ। কিন্তু এখানে দুজনেই অ্যাক্টিভ থাকছে, টিচারও থাকছে, যেহেতু ডিসকাশন হচ্ছে। এখন এই যে আমরা একটা থিওরি পড়ছি, আমি তোমাদের বোঝাচ্ছি, তোমরা আবার আমাকে কোশ্চেন করছো, তাহলে আমাদের যে ক্লাসটা সেটা ডিসকাশনের মাধ্যমে হচ্ছে না। এখানে আমিও কখনো অ্যাক্টিভ থাকছি, কখনো তোমরাও অ্যাক্টিভ থাকছো, আবার কখনো আমি প্যাসিভ থাকছি। কখন প্যাসিভ থাকছি, যখন তোমরা আমাকে কোশ্চেন করছো। এবং এগুলো এক্সপ্লেনেশন করছি, অ্যানালাইজ করছি কোশ্চেনের মাধ্যমে, এবং এখানে হচ্ছে ডেমনস্ট্রেশন। এবার এক্সাম্পল হচ্ছে অ্যানালাইজিং হিস্টোরিক্যাল ইভেন্টস, মানে কোনো একটা ইভেন্টস ঘটনা ঘটে গেছে, কোনো একটা ইভেন্টস হয়েছে, সেটা কি করছো, বোঝার চেষ্টা করছো। যেমন ঐতিহাসিক ঘটনাগুলো আছে না, হিস্ট্রি যখন আমরা পড়ি, বিভিন্ন ঘটনাগুলো রয়েছে, এখানে ফরাসি বিপ্লবের কথা বলা হয়েছে, বিভিন্ন যে ঘটনাগুলি রয়েছে সেই ঘটনাগুলিকে বুঝে আমরা আমাদের মতো করে বলি, সেই ঘটনাগুলো কি মুখস্থ করা যাবে? একদমই না। তাহলে সেটা আমাদের বুঝে পড়তে হবে, তারপর দেন আমরা সেটা বলতে পারবো, তারপর সেটা এক্সপ্লেনেশন করতে পারবো। বলছে এক্সপ্লেনেশন সায়েন্টিফিক থিওরিজ, বিজ্ঞানের সূত্র ও তথ্য ব্যাখ্যা করা, বিভিন্ন সূত্র মুখস্থ করলে তো হবে না, আমরা জানি, যেরকম আমরা লজিক করি, লজিকের ক্ষেত্রে সূত্র মুখস্থ করলে হবে কি, হয়তো সূত্রটা মুখস্থ করে তুমি একটা লাইন করতে পারবে, দুটো লাইন করতে পারবে, তিন লাইনে গিয়ে আটকে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, লজিকের যে রুলসগুলো সেগুলোকে বুঝতে হবে, যে সায়েন্টিফিক থিওরিজগুলো রয়েছে সেগুলোকে বুঝে করতে হবে। এবার ইভালুয়েশন, কিভাবে ইভালুয়েশন করবে, বলছে শর্ট অ্যান্সার কোশ্চিন, মানে সংক্ষিপ্ত অ্যান্সারের কোশ্চিন, যেটা হয়তো তোমরা অনেকে স্কুলে পড়াও, আমি জানি, যেমন হাবিবা পড়াই, তারপরে বুলটি দিয়েও পড়াই, এছাড়াও আরও অনেকজনই আছে, সবাই হয়তো কিছু না কিছু একটা টিচিং লাইনের সাথে কেউ না কেউ জড়িত আছো কোনো না কোনোভাবে। তো সেখানে দেখবে 2 নাম্বারের কোশ্চিনের অ্যান্সার দাও, মানে 2 × 2, অর্থাৎ একটা কোশ্চিনের মার্ক হচ্ছে 2, তাহলে সেখানে একটু লম্বা ডিসক্রিপশন লিখতে হয় না, কিন্তু সেটা তো মুখস্থ করা যাবে না। হয়তো কিছু স্টুডেন্ট আছে যারা মুখস্থ করে নেয়, কিন্তু আমি মনে করি যে মুখস্থ না করাই ভালো। তো সেক্ষেত্রে শর্ট অ্যান্সার কোশ্চিংয়ের মাধ্যমে ইভালুয়েশন করবে। তারপরে ডিসকাশন বেস ইভালুয়েশন কি করবে, ডিসকাশন করবে, আমরা এখানেই পেয়েছিলাম যে ডিসকাশন করবে, এবং অ্যানালাইটিক কোশ্চিং হবে, যেমন অনুধাবনমূলক ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রশ্ন ব্যাখ্যা করতে হবে। তো দেখো আমি তোমাদের জন্য আবার এটা একটু সামারাইজ করে দিয়েছি, এটাও বলবো। তো এবার আমরা চলে আসব লাস্ট, যেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং লেভেল। এখানে আমরা কি করছি, ক্রিটিক্যালি ভাবনা চিন্তা করার চেষ্টা করছি। এবার ডেফিনেশনটা আমরা দেখি, বলছে দিস লেভেল প্রমোট ডিপ থিঙ্কিং। তাহলে প্রথম যে লেভেলটা ছিল মেমোরি লেভেলে, সেখানে আমরা রিকল করছি, শুধু কি মেমোরাইজ করার চেষ্টা করছি। সেকেন্ড যেটা ছিল আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সেখানে বোঝার চেষ্টা করছি এবং অ্যানালাইজ করার চেষ্টা করছি। কিন্তু থার্ড লেভেলে গিয়ে এসে আমরা কি করছি, ডিপ থিঙ্কিং করছি, তার সাথে অ্যানালাইজও করছি, তার সাথে ক্রিটিক্যাল অ্যাপ্রোচ অফ নলেজ করছি।
ইট এনকারেজ ক্রিয়েটিভলি অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল। তাহলে এখানে আমরা কোনো ধরনের যদি সমস্যা হয়ে থাকে আমাদের জীবনে, সেই সমস্যার সমাধান খুঁজে বার করতে পারি। এর কি ক্যারেক্টারিস্টিক, কি ক্যারেক্টারিস্টিক রয়েছে বলছে এনকারেজিং ক্রিটিক্যাল অ্যানালাইজ। তাহলে ক্রিটিক্যাল অ্যানালাইজ দেখো, রিফ্লেক্টিভ লেভেল মানে ক্রিটিক্যাল থিঙ্কিং, তো সেখানে ক্রিটিক্যাল অ্যানালাইজ করবে। তারপর যে ডেভেলপ প্রবলেমস সলভ স্কিল, এখানে ডিফিনেশনে তোমরা পেয়ে যাচ্ছ যে প্রবলেম সলভিং স্কিল। তাহলে এনহ্যান্স দ্য অ্যাবিলিটি টু রিকগনাইজ ইনফরমেশন, বাস্তব জীবনের সমস্যা সমাধানের দক্ষতা তো হবেই হবে, তার সাথে তথ্যকে নতুনভাবে সংগঠিত করার ক্ষমতা বৃদ্ধি পাবে। যখন দুটো জিনিস তুমি সেকেন্ড স্টেজে গিয়ে অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেলে গিয়ে তুমি যখন বুঝতে পারছো যে APPLE আপেল মানে আপেল, বা এই আপেলটা কি কাজে লাগে, তখন সেটা পরবর্তীকালে তুমি বলতে পারবে না এটা আমাদের কি এনার্জি দেয়, এগুলো তুমি নতুন করে একটা সংগঠিত করতে পারবে বা রিকগনাইজ করতে পারবে। এবার অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে যে ডেভেলপ হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। সব থেকে হায়ার অর্ডার হচ্ছে তাহলে কোনটা? রিফ্লেক্টিভ লেভেল। এখানে আমরা কি করছি, যে কোনো জিনিস তৈরি করছি ক্রিয়েটিভলি, তারপরে প্রবলেম সলভিং করছি, অ্যানালাইটিক্যাল রিজনিং করছি। মেথড হবে কি কেস স্টাডিজ। কেস স্টাডিজ, আচ্ছা তোমরা হয়তো বিএড করেছো, যেরকম ভাবি মনে হয় বিএড করেছে, বলো তো বিএডে তোমাদের কেস স্টাডিজ করিয়েছিল? করিনি ওটা আমরা সেভাবে। বুলটি দি? না আমি করিনি, আসলে আমাদের সময় লকডাউন ছিল তো। হ্যাঁ, কেস স্টাডিজে কি করতে হয় কি তোমাদের ওই বিএড কলেজ থেকে যে কোনো একটা টপিক দিবে, টপিকটা যে কোনো একটা টপিক দিয়ে দিল, বললো যে তুমি 2 বা 3টে গ্রামে গিয়ে ঘুরে ঘুরে এই জিনিসটা স্টাডিজ করো যে কেন এটা হচ্ছে। ফর এক্সাম্পল যে এখনকার ছেলে মেয়েগুলো যারা 9 থেকে 18 অবধি তারা কেন বেশিরভাগ ড্রাগস নিচ্ছে, তারা কেন সিগারেট খাচ্ছে, এই ধরনের একটা কি করো স্টাডি করো, এগুলোকে বলা হচ্ছে কেস স্টাডিজ। কিন্তু এই কেস স্টাডিজ করলে তুমি কি মুখস্থ করলে হবে না, তোমাকে বুঝতে হবে কি কারণে এই ছেলে মেয়েগুলো বিশেষ করে তারা ড্রিঙ্ক করার চেষ্টা করছে, কেন ড্রিঙ্ক করছে, বুঝলে? এটা হচ্ছে কেস স্টাডিজ। তারপরে প্রবলেম সলভিং, যখন তুমি এই কেস স্টাডিটা করে নিলে যে আচ্ছা এই কারণে এই ছেলে মেয়েগুলো ড্রিঙ্ক করছে, তাহলে সেটা সলভও করতে পারবে। যে হয়তো বাড়ির পাশে কোনো একটা দোকান আছে যেখানে ওইগুলো বিক্রি করে, তাহলে ওই দোকানে নিষেধ করে দিতে হবে যাতে ড্রাগস বিক্রি না করে, কোনো সিগারেট জাতীয় তাম্বাকু জাতীয় কিছু বিক্রি না করে। তারপরে ডিবেটসের মাধ্যমে দুটা কি করলাম, গ্রুপ বানিয়ে দিলাম, এদের মধ্যে আলোচনা করে এই ধরনের লেভেলে টিচিং দেওয়া হয়। তারপরে প্রজেক্ট বেস লার্নিং। তা ইভ্যালুয়েশন কিভাবে করতে হয়? ইভ্যালুয়েশন করতে হয় এসে রাইটিং, কোনো একটা টপিক দিল সেটার পর এসে লিখো। রিসার্চ প্রজেক্ট আমরা যেটা করছি প্রেজেন্টেশনের মাধ্যমে, ক্রিটিক্যাল অ্যানালাইজ টাস্কের মাধ্যমে। তা বলো এই 3টা আমরা যে পড়লাম, এখানে আর কোনো প্রবলেম আছে কি? না। দেখো এবার তোমাদের রিসার্চ প্রজেক্ট মানে আমরা যে রিসার্চ করছি বা আমরা যখন রিসার্চ করব, যদিও আমি করছি কোনো একটা টপিকে, তো এই টপিকের উপর কি তুমি মুখস্থ করে লিখলে হবে নাকি বুঝে বুঝে লিখতে হবে? বুঝে এবং তোমাকে অ্যানালাইজ করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং দেখাতে হবে, ডিপ অ্যানালাইজ করতে হবে, শুধু বুঝে লিখলে হবে না, ডিপ অ্যানালাইজ করতে হবে। এবার আমরা কি করেছি, একটা ছোট্ট সামারাইজ করে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি যে এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম এটা শুধু বোঝার জন্য, কিন্তু তোমরা যদি এই চারটা একটু দেখে নাও তাহলে এখানেই যথেষ্ট। আর এর বাইরে হয়তো এই কিওয়ার্ডগুলো ধরে ধরেই কোশ্চিন আসবে, এর বাইরে আর হয় না কোশ্চিন। যতগুলো কিওয়ার্ড আছে 2004 থেকে শুরু করে 2024 অবধি সব কটাই আমি ইনক্লুড করে দিয়েছি এখানে। বলছে মেমোরি লেভেল নলেজ বা মেমোরি লেভেল টিচিং, এখানে ফোকাস কেমন হয়, রুট লার্নিং হয়, মেমোরাইজেশন হয়, রিকল হয়। তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, এখানে কেমন করে হয়, কম্প্রিহেনশন অর্থাৎ বুঝে, ইন্টারপ্রিটেশন অফ কনসেপ্টকে বোঝার মাধ্যমে। তারপরে রিফ্লেক্টিভ লেভেল বা ক্রিটিক্যাল থিঙ্কিং, এখানে কেন হয়, কিভাবে, অ্যানালাইজের মাধ্যমে, সিনথেসিসের মাধ্যমে বা ইভ্যালুয়েশনের মাধ্যমে। তারপরে অবজেক্টিভ কি, অবজেক্টিভ হচ্ছে স্টুডেন্ট যাতে রিটেন করতে পারে কোনো একটা জিনিসকে বা রিপ্রোডাক্টস করতে পারে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি দেখলাম, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যে স্টুডেন্ট যাতে কোনো একটা জিনিসকে বুঝতে পারে এবং সেই নলেজটাকে অ্যাপ্লাই করতে পারে কোথায়, রিয়েল লাইফে। তারপরে রিফ্লেক্টিভ লেভেলে হচ্ছে হাই অর্ডার থিঙ্কিং এবং প্রবলেম সলভিং,
এখানে সে কি নতুন করে কিছু তৈরি করতে পারবে। মেথড কীরকম, মেমোরি লেভেলের মেথড হচ্ছে ড্রিল, বারবার কি করো, প্র্যাকটিস করাও, রিপিটেশন করাও, মেমোরাইজেশন করাও, যেমন ফ্ল্যাশ কার্ড এবং কুইজের মাধ্যমে। রিপ্রোডিউস মানে পুনরায় করা যেটা। হ্যাঁ হ্যাঁ, রিপ্রোডিউস মানে একটা যেটা তৈরি হয়ে গেছে সেটাকে আবার তৈরি করো। তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যেটা হচ্ছে ডিসকাশনের মাধ্যমে, এক্সপ্লেনেশনের মাধ্যমে, এখানে টিচারের রোল থাকছে ডেমনস্ট্রেশন এবং কোশ্চেন অ্যান্সারিংয়ের মাধ্যমে। তারপরে রিফ্লেক্টিভে আমরা দেখলাম কি কেস স্টাডি করবে, প্রবলেম সলভিং করবে, অ্যাক্টিভিটির মাধ্যমে, ডিবেটসের মাধ্যমে, কোনো প্রজেক্টের মাধ্যমে। তারপরে সুইটেবল ফর, কেন এই জিনিসটা দরকার, মেমোরি লেভেল কেন দরকার এই ছোটদের জন্য, মাঝখানে যারা মিডিলে রয়েছে তাদের কেন আন্ডারস্ট্যান্ডিং দরকার, যারা সর্বশেষে রয়েছে তাদের রিফ্লেক্টিভ কেন দরকার। বলছে ইয়ং লার্নার আর বিগিনার বিল্ডিং এ ফাউন্ডেশন, বাচ্চা ছেলেদের যখন আমরা বারবার মেমোরাইজ করাবো তাহলে তাদের যে একটা লার্ন করার পদ্ধতি বা লার্ন করতে শিখবে সেটা ফাউন্ডেশন হবে না, বিল্ডিংয়ের মতো ধাপে 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 শিখবে না। মানে ওটাই তো ওদের ফাউন্ডেশন হ্যাঁ, লেভেল। ওটাই ওদের ফাউন্ডেশন লেভেল। তারপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, মাঝখানের লেভেল, যেখানে কি করছে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং করছে। এখানেও কিন্তু আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং পাচ্ছি, কিন্তু ডিপ ক্রিটিক্যাল থিঙ্কিং পাবো, বুঝলে, হায়ার অর্ডার বা ডিপ ক্রিটিক্যাল থিঙ্কিং, আর এখানে শুধু ক্রিটিক্যাল থিঙ্কিং। তারপরে রিফ্লেক্টিভ লেভেলে কেন এটা সুইটেবল, বলছে অ্যাডভান্স লার্নার হু ক্যান এঙ্গেজ ইন ক্রিটিক্যাল অ্যানালাইটিক থিঙ্কিং। এক্সাম্পল মেমোরাইজিং মাল্টিপ্লিকেশন বেস টেবিল, হিস্টোরি, কোনো ডেট অফ বার্থকে তোমরা কি করতে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে না। তারপরে বলছে এই জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়ে দেখো এক্সপ্লেনিং দ্য কজ অ্যান্ড ইফেক্ট হিস্টোরিক্যাল ইভেন্টস। আমি কি বলেছিলাম, দুটো জিনিসের মধ্যে এ অ্যান্ড বি এর মধ্যে সম্পর্কটা কি সেটা কি করতে পারবে, কজ অ্যান্ড ইফেক্ট। এটাকে যদি কজ ধরো, বিটাকে ইফেক্ট ধরো, তাহলে এই দুটোর মধ্যে যে সম্পর্ক সেটা বোঝার চেষ্টা করবে। তারপরে হচ্ছে এটা এক্সাম্পল হচ্ছে অ্যানালাইজিং থিমস, লিটারেচার, প্রবলেম সলভিং। দেখো বারবার কিন্তু একই জিনিস আসতেছি, কিওয়ার্ডগুলো সেম। তার টিচারের রোল কীরকম হবে, টিচারের রোল হবে ইনস্ট্রাকশন, সে শুধু ইনফরমেশন প্রোভাইড করবে, স্টুডেন্টগুলো মুখস্থ করবে। তারপরে আন্ডারস্ট্যান্ডিংয়ে কেমন হবে, ফ্যাসিলেটর মিন্স কখনো অ্যাক্টিভ থাকবে, কখনো প্যাসিভ থাকবে, বুঝতে পারছো। তারপরে রিফ্লেক্টিভ লেভেলে কি, একজন টিচার শুধু মেন্টর থাকবে, গাইড করবে তোমাকে, কিন্তু কোনো জিনিস বলে দিবে না। রিসার্চ পেপারে একজন টিচার কি থাকে, অ্যাজ এ সুপারভাইজার হিসাবে থাকে, অ্যাজ এ গাইড হিসাবে থাকে, অ্যাজ এ মেন্টর হিসাবে থাকে, কিন্তু রিসার্চ পেপারটা কি টিচারটা করে দেয় না, একদমই না। সেটা তোমাকে নিজে অ্যানালাইজ করতে হবে, নিজে সিনথেসিস করতে হবে, এবং নিজে নিজে স্বাধীনভাবে তোমাকে সেই কাজটা করতে হবে। তারপরে রোল অফ লার্নার, তাহলে এই মেমোরি লেভেলের লার্নারের রোল কি, টিচারের রোল কি। টিচারের রোলটা তো দেখলাম, সরি, এবার লার্নারের রোলটা দেখবো। বলছে লার্নার কি থাকছে, প্যাসিভ থাকছে, সব সময় প্যাসিভ থাকবে। কেন, সে শুধু মেমোরাইজ করবে, সে শুধু রিপিটেশন করবে, সে শুধু রিকলিং করবে। আর আন্ডারস্ট্যান্ডিংয়ে কি থাকছে, টিচার অ্যাক্টিভ থাকছে, অ্যাক্টিভ পার্টিসিপেশন, এঙ্গেজ ইন ডিসকাশন, সিক অ্যান্ড ক্ল্যারিফিকেশন। তারপরে লাস্ট যেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল টিচিং, সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালাইজ অ্যান্ড সিনথেসিস, একই জিনিসগুলো কিন্তু বারবার আসতেছে। ইভ্যালুয়েশনটা আমরা দেখলাম, এটা আর আমি দেখছি না। তো বলো এখানে কি কারো আর কোনো কোশ্চেন আছে, যদি থাকে তাহলে বলতে পারো। বলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা ইনক্লুড করবে, আমি হয়তো ভুলে গেছি, এই যে মেমোরি লেভেল আছে না, এখানে থটটাও কিন্তু কাজ করে। যখনই চিন্তা যদি একটা স্টুডেন্টের না থাকে, তাহলে সে কোনো একটা জিনিসকে কিভাবে মুখস্থ করবে, ইনক্লুড করে নেবে যে থটের উপরেও কিন্তু ফোকাস করা হয়। তাহলে এবার আমরা কোশ্চেন দেখি। জায়গাটা একটু দেখাও তো ইভ্যালুয়েশন কোনটা গো, এই ছকটা শেষের দিকটা, হয় এই জায়গাটা। তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দিব, আমি এই নিচ্ছি না, এইটা করে দাও এখানে অ্যাসেসমেন্ট থ্রো রিকল টেস্ট। আচ্ছা, এটা বলো তো, এসে মানে কোনো একটা টপিকের উপর তোমাকে লিখতে দেওয়া, সেটা তোমাকে কি প্যারাগ্রাফ অনুযায়ী লিখতে হবে, সেটাকে বলা হচ্ছে এসে। যারা ইউপিএসসি প্রিপারেশন করে তাদের কিন্তু বিশেষ করে এসেই লিখতে হয়,
এস এর উপর বেশি ফোকাস করতে মানে হবে। যেগুলো রচনা ধর্মী আমরা হ্যাঁ। বলি না, রচনা ধর্মী প্রশ্ন। বুঝতে পারলে? ঠিক বলতে আছে, হ্যাঁ। এবার এই কোশ্চেনটার অ্যান্সার দাও। এটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে। বলছে দ্য এমফেসাইজ ইন মেমোরি লেভেল টিচিং, মেমোরি লেভেল টিচিং এর সাথে কোনটা যায়? এলিমিনেট পদ্ধতি ফলো করবে। বলো। দেখো ক্রিটিক্যাল থিঙ্কিং আমি হিন্টস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটা হবে না, হ্যাঁ, রিফ্লেক্টিভ ডিটা তো টিচিং। হবে না। হ্যাঁ, তাহলে ডি বাদ দাও। ক্রিটিক্যাল থিঙ্কিং হবে না, সিস্টেমেটিক এখানে ডি আছে, পার্টিসিপেশন। ডি বাদ দাও। হ্যাঁ, ওইটাই হবে না, ডি এখানে আছে, প্রেজেন্টেশনটা। এটাও ডি বাদ দাও। তারপরে রিলেশনশিপ, রিলেশনশিপ কোন জায়গায় দেখেছিলাম আমরা? আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। আন্ডারস্ট্যান্ডিং টিচিং। আন্ডারস্ট্যান্ডিং। তাহলে বিটা যাচ্ছে না, বি বাদ দাও। থাকছে কোনটা? একমাত্র অপশন বি। তাহলে এবার আমরা দেখিনি যে এ সি ই এর কথা। সিটা আমি সিটা বুঝতে পারি, সিস্টেমেটিক প্রেজেন্টেশনস ওইটা কি করে হয়? হচ্ছে সিস্টেমেটিক প্রেজেন্টেশন টু এনাবেল কুইক রিপ্রোডাকশন। আমরা Reproduction. এর পর কি শেখাই? Reproduction টা আছে, এর পরে কি শেখাই? বি। বি এর পরে কি শেখাই? সি। সি এর পরে ডি শেখাই। তো এটা একটা সিস্টেমেটিক ওয়েতে ফলো করছে না? ও হ্যাঁ। 1 শেখাই, আমি তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তারপরে এটাও যদি তোমরা দেখতে যে রিপ্রোডাকশনের কথা বলা হয়েছে রিপ্রোডাকশন, হ্যাঁ, তাহলে বলতে reproduction। পারতে। এবার ই। ই বলছে মাস্টারি অফ কারেক্ট সিকোয়েন্স অফ ফ্যাক্ট। তাহলে এটা যদি সিস্টেমেটিক হয় তাহলে সিকোয়েন্স মানেও তো সিস্টেমেটিক। বুঝতে পারছো? সেন্টেন্সটা শুধু একটা হ্যাঁ। সিনোনিমি ওয়ার্ড দিয়ে দিচ্ছে কিন্তু মিনিং এক। কিন্তু এখানে কিন্তু দেখো ওখানে বলছে মাস্টারি, ঠিক আছে? তো মানে সিকোয়েন্সের উপর ওদের একটা মাস্টারি হয়, মানে একদম কোনটার পর কোনটা বলতে হয় সেটা ওই লেভেলে হয়ে যায়। দেখো এক্সপ্লেনেশন আমি দিয়ে দিচ্ছি। বলছে মাস্টারি অফ সিকোয়েন্সিং, কারেক্ট সিকোয়েন্সিং অফ ফ্যাক্ট। বলছে এনশিওরিং দ্য ফ্যাক্ট আর রিমেম্বারেড ইন দ্য কারেক্ট অর্ডার, অর্ডারের মাধ্যমে এ বি সি ডি ই। এই কারণে আমি সব থেকে লুইস যে ছোট এক্সাম্পলগুলো হয় সেটাই দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। এক্সপ্লেনেশন আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপরে কোশ্চেনটা দেখো। বলছে হোয়াট ইজ দ্য নেচার অফ মোটিভেশন অ্যাট দ্য মেমোরি লেভেল টিচিং। মেমোরি লেভেল টিচিংয়ে কী ধরনের মোটিভেশন দরকার? ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, না ইনগ্রেডিয়েন্ট, না নন দ্য অ্যাবভ? মেমোরি লেভেলে টিচারের অ্যাক্টিভ কেমন থাকে? অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকে আর স্টুডেন্ট প্যাসিভ থাকে। তাহলে বলো, এখানে হিন্টস দিয়ে দিলাম আমি। এটা এক্সট্রিনসিক। এক্সট্রিনসিক, কারণ টিচার হচ্ছে বাইরে, টিচার থেকে স্টুডেন্টকে মোটিভেট দরকার। তাহলে এটার অ্যান্সার হবে এক্সট্রিনসিক। নেক্সট, ইন হুইচ লেভেল অফ টিচিং, কোন ধরনের লেভেল বা টিচিংয়ের লেভেলের কথা বলা হয়েছে? রোল হচ্ছে অ্যাক্টিভ, টিচারের রোল হচ্ছে অ্যাক্টিভ রেদার দেন বিং ইন্টারঅ্যাক্টিভ। মানে ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে না, কি হচ্ছে? একমাত্র রিফ্লেক্টিভ লেভেল। রিফ্লেক্টিভ লেভেলে টিচার অ্যাক্টিভ এটা থাকে। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে দেখো আমি বলি, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে হচ্ছে অ্যাক্টিভ থাকে কিন্তু ইন্টারঅ্যাক্ট করে না এমনটা তো নয়। তুমি কোশ্চেনটার মানে বুঝতে পারোনি? কোশ্চেনটাতে বলেছে টিচার শুধুমাত্র অ্যাক্টিভ থাকছে কিন্তু ইন্টারঅ্যাক্টিভ থাকছে না। রেদার দেন মানে এটাকে বাদ, সবসময় মনে রাখবে রেদার দেন যখনই কথাটা থাকবে তারপরে যে সেন্টেন্সটার কথা বলা হবে সেটা হচ্ছে বাদ, সেটার কথা বলেনি। সেটা বুঝতে পারলাম, হ্যাঁ, তাহলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তো অ্যাক্টিভ থাকে, ইন্টারঅ্যাক্টও করে না। তাহলে এটা হচ্ছে না। তাই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা হবে না, তাহলে রিফ্লেক্টিভ লেভেলটা হবে যেখানে অ্যাক্টিভ থাকে শুধু অ্যাজ এ মেন্টর হিসাবে থাকে। তাহলে টিচার কিভাবে অ্যাক্টিভ থাকলো? তোমাকে ও হ্যাঁ, তাহলে মেমোরি লেভেল। এখানে টিচারে দেখো রোল অফ টিচার, টিচার কি থাকে? অ্যাজ এ
মেন্টর হিসাবে। এখানে স্টুডেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে স্টুডেন্ট থাকছে অ্যাক্টিভ। আচ্ছা মেমোরি লেভেলে তো টিচার অ্যাক্টিভ থাকে, তো আমি তো ইন্টারাক্ট বললাম করে যে না। মেমোরি লেভেলে টিচার কি থাকে, অ্যাক্টিভ, স্টুডেন্ট থাকে প্যাসিভ। অনেকবার কিন্তু লিখেছি। ইন্টারাক্ট করে না মেমোরি লেভেলে, এটা আমি বুঝতে পারছি না, ইন্টারাক্ট কেন করবে না? ইন্টারঅ্যাক্ট কিভাবে করবে? স্টুডেন্টকে কি ঘুরিয়ে আর টিচারকে কোশ্চিন করে? ইন্টারঅ্যাক্টিভ মানে যখন দুজন দুজনকেই কোশ্চিন করবে, যখন দুজন দুজনের মধ্যে ডিসকাশন হবে। বুঝলাম বুঝলাম। আচ্ছা, এটা আমি তোমাদের বোঝাইনি, এটা বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল, এটা হচ্ছে ফার্স্ট আসবে। দেখো আমরা অনেক সময় ভুল করি এই জায়গায় গিয়ে, যে মেমোরি টিচিং যে আছে, টিচিং অ্যাপটিটিউডের যে টিচিং আছে, সরি এটা কেন আসলো, এটা কেন আসলো, আমরা জানি যে 4 ভাগে ভাগ, না 4 ভাগে না, ভাগ নয়, এটা কিন্তু টিচিং এর লেভেল নয়, এটা হচ্ছে অটোনোমাস। অটোনোমাস বলতে যখনই আমাদের জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে দেখবে যখন 2 থেকে 3 মাস হয়, সেই বাচ্চারা যখন মায়ের দুধ খায় তাকে কি বলে দিতে হয় যে তুমি তোমার মায়ের দুধ খাও? সেই বাচ্চাটাকে কি বলে দিতে হয় যে তুমি কান্না করো? সেই বাচ্চাটাকে কি বলে দিতে হয় যে এখন তুমি ঘুমাও? এগুলো কি হচ্ছে? এগুলো অটোমেটিক হচ্ছে। এখানে কি আমরা কিছু শিখাচ্ছি ওকে? না না, না। ওই যে সহজাত ব্যাপারটা না। হ্যাঁ, যেটা অটোমেটিক, ওই জন্য এটার নাম হচ্ছে অটোনোমাস। এই অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল যেখানে কিছুই শেখানো হচ্ছে না, সেই কারণে কিন্তু এটা মেমোরি লেভেলের মধ্যে পড়বে না, বা লেভেলস অফ টিচিং এর মধ্যে পড়বে না। এটা হচ্ছে আলাদা একটা পার্ট। এখানে শুধু এটুকুই মনে রাখো, সব কিছু হচ্ছে অটো। তারপর বলছে ফ্যাক্ট অ্যান্ড ইনফরমেশন। কোন ধরনের লেভেলে ফোকাস করা হয়েছে? টিচিং লেভেলে শুধুমাত্র ফ্যাক্ট অ্যান্ড ইনফরমেশন। মেমোরি এটা হচ্ছে মেমোরি লেভেল আন্ডারস্ট্যান্ডিং, বা সরি আন্ডারস্ট্যান্ডিং কেন বলছি, মেমোরি লেভেল টিচিং। এবার আমরা চলে আসব টাইপস অফ মেমোরি। টাইপস অফ মেমোরি, প্রথমে আমরা কটা লেভেল পেলাম? 3টা। কি কি? মেমোরি, সেকেন্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, থার্ড হচ্ছে রিফ্লেক্টিভ। তো এই মেমোরি লেভেল থেকে কেন বারবার বলছি খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রত্যেকবার কোশ্চিন আসে কোনো না কোনোভাবে। কারণ এর মধ্যে আবার 12টা না 13টা, আই থিঙ্ক 11টা কি রয়েছে, মেমোরি রয়েছে। এই 11টা মেমোরি সম্পর্কে আমাদের এক লাইন করে হলেও জানতে হবে, কারণ এখান থেকে কোশ্চিন আসে। বলছে ক্লাসিফিকেশনস অফ মেমোরি। আচ্ছা মেমোরি বলতে কি বোঝায় বলতে দিই? আচ্ছা কেউ কি বলতে পারবে? আমরা যখন কোনো তথ্যকে একটা নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে, একটা লং টাইমের জন্য হতে পারে, যখন আমাদের মগজের মধ্যে ধরে রাখি বা মস্তিষ্কের মধ্যে ধরে রাখি। হ্যাঁ হ্যাঁ, বাহ, গুড। স্মরণ করে স্মৃতি হ্যাঁ, যেটা। কোনো একটা প্রিভিয়াস ইয়ারের ইনফরমেশন যখন আমরা আমাদের স্টোরেজে কি করে রাখি, ভরে রাখি, বা সেই তথ্যগুলোকে বা সেই ইনফরমেশনগুলোকে স্টোর করে রাখি এবং পরবর্তীকালে সেগুলো গিয়ে অ্যাপ্লাই করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মেমোরি। মেমোরি বলতে কোনো একটা জিনিসকে স্টোর করে রাখা। তিনজনেই ঠিক ভালো বলেছো, তিনজনেরটাই কারেক্ট হবে। তো এবার এই যে মেমোরি আছে, এই মেমোরিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইমিডিয়েট মেমোরি, খুব তাৎক্ষণিক, যেটা আমরা খুব তাড়াতাড়ি বলি। বলছে ডিফিনেশন, হোয়েন ইনফরমেশন ইজ রিটেন ফর এ শর্ট পিরিয়ড। ইমিডিয়েট মানে তো শর্ট পিরিয়ড না? শর্ট পিরিয়ডের জন্য কি করতে পারি, রিকল করতে পারি বা ইনস্ট্যান্টলি রিকল করতে পারি, সেটাকেই বলা হচ্ছে ইমিডিয়েট মেমোরি। বলছে যখন কোনো তথ্য সংক্ষিপ্ত সময়ের জন্য স্মরণ করা হয় এবং তাৎক্ষণিকভাবে পুনরায় বলা হয়, তখন তাকে বলা হয় তাৎক্ষণিক স্মৃতি। যেরকম আমি তোমাদের যে এখন বোঝাচ্ছি, এর আগে আমি কতগুলো বোঝালাম, হয়তো যেমন করে বলেছি ওইরকম করে আবার রিপিট করতে পারবো না। কেন? কারণ এগুলো হচ্ছে শর্ট টাইমের জন্য, আমি অন্যভাবে আবার বলতে পারবো। এবার বলছে যে একটা এক্সাম্পল, রিমেম্বারিং এ ফোন নাম্বার রাইট আফটার হিয়ারিং ইট বাট ফরগেটিং ইট
সন আফটার, বলছে কাউকে একটি নম্বর বলার সঙ্গে সঙ্গে তা মনে রাখা কিন্তু কিছুক্ষণের মধ্যে ভুলে যাওয়া। আমরা যখন কাউকে একটা মোবাইল নাম্বার দিই যে আচ্ছা 98511 এরকম কিছু একটা নাম্বার দিয়ে দিলাম, ও হয়তো জাস্ট 5 থেকে 6 সেকেন্ড মনে রাখবে, তারপর সেটা ভুলে যাবে। এটা হচ্ছে ইমিডিয়েট মেমোরি, খুব কম সময়ের জন্য। তারপর হচ্ছে পার্মানেন্ট মেমোরি। পার্মানেন্ট মানে লং টাইমের জন্য। ডিফিনেশনটা দেখে নিই। পার্মানেন্ট মেমোরির মধ্যে ডিফিনেশন আছে ইনফরমেশন অর এক্সপিরিয়েন্স দ্যাট আর স্টোর ফর এ লং টাইম। তাহলে এই পার্মানেন্ট মেমোরিটা কিসের জন্য? লং টার্মের জন্য। যেটা আমরা কি করি, কারো ডেট অফ বার্থ মনে রাখি। ডেট অফ বার্থটা হচ্ছে বেশি সময়ের জন্য ধরে রাখা, যতদিন না মরবো ততদিন কারো না কারো ডেট অফ বার্থ মনে থাকবে। যেমন নিজের ডেট অফ বার্থ কেউ কি ভুলবে? অবশ্যই না। হ্যাঁ, কিছু কিছু যদি ভুলতেও পারে তাহলে সেগুলো হচ্ছে ব্যতিক্রম। যেমন ল্যাঙ্গুয়েজ রুলস, কোনো ল্যাঙ্গুয়েজের রুলস, আমরা যেই বেঙ্গলি বলছি আমাদের সাথে কিন্তু ইংলিশও আছে, তো বেঙ্গলিটা কিন্তু আমরা কোনো দিন ভুলবো না যতক্ষণ পর্যন্ত না হয়তো আমাদের মেন্টালি কোনো ইফেক্টিভ হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজগুলোকে ভুলবো না। ম্যাথামেটিক্যাল ফর্মুলা, যখন আমরা কোনো একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা করে নিব সেটা কিন্তু ভুলবো না। অর্থাৎ যেগুলো অনেকক্ষণ সময় ধরে, লং টাইম ধরে আমরা কি করে রাখতে পারি, স্টোর করে রাখতে পারি, সেগুলোকে বলা হচ্ছে পার্মানেন্ট মেমোরি। জন্ম তারিখ, ভাষার নিয়ম, গণিতের সূত্র, ব্যক্তিগত গুরুত্বপূর্ণ স্মৃতি। তারপর হচ্ছে পার্সোনাল মেমোরি। এই পার্সোনাল মেমোরি কি বলছে, when we recall past event that involve our own personal experience it is called personal memory। যখন আমরা কোনো পাস্ট ইভেন্ট কি করতে পারছি, রিকল করতে পারছি, বা কোনো ওন পার্সোনাল এক্সপিরিয়েন্স, নিজের কোনো পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে সেটাকে কি করতে পারছি, রিকল করতে পারছি, সেটাকেই বলা হচ্ছে পার্সোনাল মেমোরি। পার্সোনাল মানেই বুঝতে পারছো নিজের কথাই বলা হয়েছে। এক্সাম্পল বলা হচ্ছে এ স্পেশাল চাইল্ডহুড ইভেন্ট অর এ ফ্যামিলি মেমোরি। যখন তোমার চাইল্ডহুডে তোমার কি কি ঘটনা ঘটেছিল বা তোমার ফ্যামিলির সাথে কি হয়েছিল, প্রত্যেকটা স্টুডেন্টের পিছনেই কিছু না কিছু একটা ইভেন্ট হয়ে থাকে, এমন একটা সিচুয়েশন থেকে উঠে আসে যেটা মানে ঠিক হয়তো বলারও মতো না, আবার না বললেও কিন্তু হয় না। দেখবে যে প্রত্যেকটা ফ্যামিলি কেন বলছি, প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো এমন একটা সিচুয়েশন থেকে উঠে এসেছে, সেটাই তাকে কিন্তু স্ট্রং বানিয়ে ফেলেছে। প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে ঘটে থাকে এগুলো জিনিস। তো যখন নিজের ক্ষেত্রে কোনো ঘটনা ঘটবে, সে চাইল্ডহুডে হতে পারে বা ফ্যামিলির সাথে হতে পারে, সেটা হচ্ছে পার্সোনাল মেমোরি। তারপর হচ্ছে ইম্পার্সোনাল মেমোরি। ইম্পার্সোনাল মেমোরি কি বলছে, দিস রিফার টু ইনফরমেশন লার্ন ফ্রম বুক, ফ্রেন্ডস, টিচার, মানে অন্য কারো কাছে জিনিসগুলো শিখতেছো, হয় বুক থেকে বা কোনো ফ্রেন্ড থেকে বা কোনো টিচার থেকে, উইদাউট এনি পার্সোনাল কানেকশন, কোনো পার্সোনাল কানেকশন ছাড়াই, সেগুলোকে বলা হচ্ছে ইম্পার্সোনাল মেমোরি। যেমন রিমেম্বারিং হিস্টোরিক্যাল ইভেন্ট অর সায়েন্টিফিক ফ্যাক্ট। আচ্ছা, হিস্টোরিক্যাল ইভেন্টসগুলো আমরা কার কাছে পড়ি, বুকের কাছে না? সায়েন্টিফিক ফ্যাক্টগুলো কোথায় জানতে পারি, হয় ইউটিউবে, হয় বা কোনো পেপার পড়ে, নিউজ পেপার, বা হয়তো কোনো বই পড়ে। এটা হচ্ছে ইম্পার্সোনাল মেমোরি। এইবার এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই রিট্রোঅ্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভ। ইম্পর্টেন্ট, ভালো করে বুঝো, এখানে সবাই কনফিউজ হয়। ডিফিনেশন বলছে, when newly learn information cause one to forget old information or makes it difficult to recall, it is called retroactive inference। বলতে যখন নতুন শেখা তথ্য পুরনো তথ্যকে ভুলিয়ে দেয়, সেটা কি করে পুনরুদ্ধার করার কঠিন করে তোলে, তখন তাকে পাশ্চাত্যমুখী হস্তক্ষেপ বলা হয় বা রিট্রোঅ্যাক্টিভ ইনফারেন্স বলা হয়। কেমন করে, এবার আমি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। ফর এক্সাম্পল, তোমরা একটা ঘরে আছো, যে ঘরে আছো সেখানে হচ্ছে ডান দিকে তোমার গেট, আর এখানে তার পাশেই কিন্তু লাইন সুইচ আছে। কিন্তু তোমরা এই জায়গা থেকে একদিন কি করলে, অন্য কোনো টাউনে গিয়ে শিফট করলে, তখন সেখানে দেখছো তোমার বাঁদিকে গেট, এখানে তোমার সুইচ আছে। যখন তুমি এই নতুন তথ্যটা কি করবে, শিখে নিবে, এখান থেকে শিফট হয়ে এখানে চলে আসবে, এইখান থেকে গেটে ঢুকে প্রত্যেক দিন ঢুকে অভ্যাস হয়ে যাবে, এই জায়গায় তোমার সুইচটা মনে পড়বে, তখন কিন্তু পুরনো জিনিসটাকে অটোমেটিক ভুলে যাবে, তাই না?
তোমরা মনে করো তো আজ থেকে পুরো 5-7 বছর আগে যে তোমাদের পুরনো ঘরগুলো ছিল, কোন দিকে গেট ছিল, কোনখানে সুইচ ছিল, মনে পড়ছে? হয়তো পড়ছে না। ঠিক এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে ফরগেটিং অ্যান ওল্ড ফোন নাম্বার আফটার লার্নিং এ নিউ ওয়ান্স, যখন নতুন মোবাইল নম্বর শেখার পর পুরনো নাম্বারটাকে ভুলে যাই। আমি আমারও নাম্বার ভুলে গেছি, পুরনো নাম্বারটা সেই 2014 নাম্বার। তাহলে রিট্রো, দেখো রিট্রো অ্যাক্টিভ মানে পরেরটা অ্যাক্টিভ হচ্ছে, রিট্রো মানে পরে, পরেরটা অ্যাক্টিভ থাকছে কিন্তু আগেরটা কি করছি আমরা, ভুলে যাচ্ছি। ঠিক তার উল্টোটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ মেমোরি বা ইনফারেন্স। এই প্রোঅ্যাক্টিভটা কি, যখন পুরনো জিনিস বা পুরনো মেমোরি কি করে নতুন জিনিসটাকে শিখতে মানে ডিফিকাল্ট তৈরি করে। বলছে হোয়েন ওল্ড মেমোরি মেক ইট ডিফিকাল্ট টু রিমেম্বার নিউ ওয়ান্স ইট ইজ কল প্রোঅ্যাক্টিভ। যখন এই ঘরটা আছে, এই ঘর থেকে শুরু এখানে গিয়েছিলে, প্রথম 10 দিন তোমাদের অসুবিধা হয়েছিল না, যে এটার ডান দিকে সুইচ আছে, এটার বাঁ দিকে সুইচ আছে। দেখবে যে তোমরা অন্ধকারে কোনো ঘরে ঢুকলে, পুরনো ঘর থাকলে তোমরা অটোমেটিক সুইচটা খুঁজে বার করতে পারবে যে এখানে বোর্ড রয়েছে, কিন্তু কারো বাড়িতে গেলে অন্ধকার যদি হয়ে যায়, লাইন কারেন্ট না থাকে, তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে, কারণ ওটা অন্যের ঘর, ওটা নতুন লার্নিং। তাহলে প্রো অ্যাক্টিভ মানে কি, পরেরটা অ্যাক্টিভ থাকছে, পরেরটা, সরি প্রো অ্যাক্টিভ মানে আগেরটা, আগেরটা অ্যাক্টিভ থাকছে, পরেরটা কি থাকছে, ডিঅ্যাক্টিভ থাকছে। তাহলে এই দুটো কিন্তু খুব উল্টো রয়েছে। আমরা এটাকে ম্যাথের ভাষায় কি বলে, ওটাকে রেসিপ্রোকাল বলতে পারি, যে দুটোই উল্টো, কখনো 2/3 হচ্ছে তো কখনো 3/2 হচ্ছে, রেসিপ্রোকাল এটাকে বলে। উল্টো জিনিসটাকে উল্টো করে দিলেই রেসিপ্রোকাল। তো রিট্রো অ্যাক্টিভে কি হচ্ছে, নিউ জিনিসটা কি হচ্ছে, শিখছি কিন্তু পুরনো জিনিসটাকে ভুলে যাচ্ছি, তাই না? এটা তার ঠিক উল্টো। তারপর হচ্ছে অ্যাক্টিভ মেমোরি। অ্যাক্টিভ মেমোরি কি, when a person consciously make an effort to recall past experience, যখন আমরা পাস্ট এক্সপিরিয়েন্সকে কি করি, রিকল করতে পারি, কখন, যখন কনসাসনেস থাকবে, সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ মেমোরি। আচ্ছা, এই জায়গায় তোমাদের একটা কিন্তু প্রশ্ন হওয়া উচিত, পাস্ট এক্সপিরিয়েন্স আর ইভেন্ট বলতে এক না? না, পাস্ট এক্সপেরিয়েন্স বর্তমানে পাস্ট বলতে অতীতের, অতীত পাস্টটা তো অতীত, আর এক্সপেরিয়েন্স বলতে তো তোমার কি বলবো, বলো। ইভেন্ট Experience মানে মানে, কি? ইভেন্ট মানে অতীত, যে মানে পিছনে তোমার কিছু ঘটে যাওয়া, আর পাস্ট মানেও পিছনে তোমার ঘটে যাওয়া। কিন্তু ডিফারেন্স কোথায় দেখো, পাস্টে এক্সপিরিয়েন্স হয়েছে তোমার নিজের সাথে, হুম, কিন্তু ইভেন্ট বলতে অন্য ইভেন্টও কেউ তোমাকে ঘটনা অন্যের বলছে। সাথে। বলছে ট্রাইং টু রিকল অ্যান্সার ডিউরিং এক্সাম, যেমন তুমি তোমার এক্সামে যে পরীক্ষা প্রশ্নের উত্তরের কি, পরীক্ষা প্রশ্নের উত্তর মনে করার চেষ্টা করা, সেটা হচ্ছে অ্যাক্টিভ মেমোরি। প্যাসিভ মেমোরি ঠিক তার উল্টোটা, বলছে হোয়েন পাস্ট এক্সপিরিয়েন্স আর রিকল উইদাউট এনি এফোর্ট, কোনো এফোর্ট ছাড়াই, এখানে হবে আনকনসিয়াসনেস, আর এখানে থাকছে কনসিয়াসনেস, মানে তোমার চেতনা থাকতে হবে। তোমার যদি পরীক্ষা হয়, এক্সাম হলে কোনো একটা অ্যান্সার লিখতে গেলে তোমার চেতনা থাকতে হবে না যে আমি এই অ্যান্সারটা লিখছি। চেতনা না থাকলে কিন্তু তুমি অ্যান্সারটা লিখতে পারবে না। কিন্তু প্যাসিভ মেমোরিতে কি, চেতনা না থাকলেও কিন্তু তুমি জিনিসটা বলতে পারবে বা করতে পারবে। যেমন কোনো পুরনো গানের সুর হঠাৎ মনে পড়ে যাওয়া, তুমি কিন্তু কনসিয়াসলি মনে করার চেষ্টা করছিলে না, হঠাৎ একটা গান মনে পড়ে গেল সাডেনলি, সেটা হচ্ছে প্যাসিভ। আর বেশি নেই, আর 13টা রয়েছে। আচ্ছা, এটা ক্লাসটা কি কন্টিনিউ করাবো? করিয়ে দাও। আচ্ছা, খুব শর্ট ভাবে বুঝা দিচ্ছি। রোট লার্নিং আচ্ছা, পুরো পুরো অ্যাক্টিভটা আরেকবার বলবে তো? কোনটা? প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভটা হচ্ছে তোমার যখন ওল্ড মেমোরিজগুলো, পুরনো যেগুলো তুমি শিখে এসেছো, সেগুলো কি করছে, নতুন জিনিস শিখতে বাধা দিচ্ছে। কোনো একটা জিনিস শিখে এসেছো, তোমরা আমেরিকায় চলে যাবে, আমেরিকায় গিয়ে দেখবে যে ওদের যে গাড়ির স্ট্যান্ডটা থাকে সেটা বাঁ দিকে থাকে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে গাড়ির স্ট্যান্ড আই থিঙ্ক ডান দিকে থাকে। আমি ঠিক বলছি তো? ডান দিকে না থাকে না, বাঁ দিকে থাকে?
আই থিঙ্ক ডান দিকেই থাকে, ইন্ডিয়াতে ডান ডান দিকে থাকে, দিকে। হ্যাঁ, আর আমেরিকা থেকে বাঁ দিকে। তো তুমি যখন ইন্ডিয়াতে গাড়ি চালাতে শিখে নিয়েছো মানে এটা তোমার ওল্ড মেমোরি, যখন তুমি আবার আমেরিকাতে শিফট করবে তখন কিন্তু তোমার গাড়ি চালাতে অসুবিধা হবে, ডিফিকাল্ট লাগবে তোমাকে গাড়িটা চালাতে। এবার বুঝতে পারলে বুলটিদি? হ্যাঁ মানে পুরোনো জিনিসটা তোমার কি থাকছে, অ্যাক্টিভ থাকছে, যে হ্যাঁ আমি এইভাবে, ডান দিকেই তো ছিল আমার স্ট্যান্ড, বাদিকে যে এখন আছে সেটা আর মনে করতে পারছো না তুমি। আচ্ছা, এখানে আমি এতগুলো বোঝাচ্ছি না, এটা তোমরা একটু দেখে নিও, পরবর্তীকালে আমি বুঝিয়ে দিব, যেহেতু আমার আরেকটা ক্লাস করানো আছে। তো এই আমি এখানে শর্টে বলে দিচ্ছি যে ইমিডিয়েট মেমোরি অর্থাৎ শর্ট টাইমের জন্য, কুইকলি রিকল করার জন্য, যেমন কারো ফোন নম্বর মনে রাখা কিছুক্ষণের জন্য। পার্মানেন্ট মেমোরি যেটা লং টাইম স্টোরের জন্য, যেমন কারো ডেট অফ বার্থ মনে রাখা। পার্সোনাল মেমোরি হচ্ছে নিজের পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স, যেটা চাইল্ডহুড মেমোরি হতে পারে। ইমপার্সোনাল মেমোরি যেটা হচ্ছে মেমোরি ফ্রম এক্সটার্নাল সোর্সেস, যেমন বুক, মুভি, ইউটিউব এসব থেকে, হিস্টোরিক্যাল ইভেন্ট বা ফ্যাক্ট হতে পারে। রিট্রোঅ্যাক্টিভ যেটা হচ্ছে নিউ ইনফরমেশন মেড ওল্ড ইনফরমেশন হেল্ডার টু রিকল। প্রোঅ্যাক্টিভ হচ্ছে ওল্ড ইনফরমেশন তোমার তো করবে, কি করবে, নিউ ইনফরমেশনকে হেল্ডার করবে। তারপর হচ্ছে অ্যাক্টিভ মেমোরি, যেখানে তুমি সবসময় তোমার কনসিয়াসনেস থাকবে। প্যাসিভ মেমোরি সেটা হচ্ছে কি আনকনসিয়াসনেস থাকবে, এখানে স্পন্টিনিয়াসলি থাকবে, মানে সাডেনলি তোমার হঠাৎ কোনো একটা জিনিস চলে আসবে, আনকনসিয়াসলি, কোনো কনসিয়াসনেস থাকছে না। তারপরে রুট মেমোরি, যেটা আমি তোমাদের বোঝালাম এতক্ষণ ধরে, মেমোরাইজ করা উইদাউট আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো ফর্মুলা বা পোয়েম। তারপর লজিক্যাল মেমোরি, এখানে রিজনিং থাকছে, তোমরা ফিলসফির স্টুডেন্ট জানোই যে যেখানে লজিক সেখানে রিজন থাকছে। তারপর ইডিটিক মেমোরি, এটা শুধুমাত্র ফটোগ্রাফ এবং ভিজুয়াল মেমোরির মাধ্যমে হয়, যেমন রিমেম্বারিং এ বুক পেজ নাম্বার। তারপরে ইমপ্লিসিট মেমোরি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝাতে হবে, এটা ছাড়লে হবে না। ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট, এই ইমপ্লিসিট যে আছে, ইমপ্লিসিট মানে ভিতরে, তাই না, নিজের ভিতরে। বলছে এ টাইপ অফ মেমোরি ওয়ার পাস্ট এক্সপিরিয়েন্স আনকনসাসলি ইনফ্লুয়েন্স বিহেভিয়ার। এই কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, আনকনসিয়াসলি। যখন তোমার কনসিয়াস ছাড়াই তুমি কোনো একটা জিনিস বলতে পারছো, সেটা হচ্ছে ইমপ্লিসিট মেমোরি। এবার তোমরা হয়তো কোশ্চেন করতে পারো যে এখানেও আনকনসিয়াসনেস আছে, আবার যখন আমরা প্যাসিভ মেমোরি দেখছি সেখানেও আনকনসিয়াসনেস আছে, তাই না? কিন্তু পরীক্ষার ক্ষেত্রে একসাথে দুটো অপশান দিবে না, হয় প্যাসিভ মেমোরি অপশান দিবে, না হয় তোমার ইমপ্লিসিট মেমোরি দিবে। বলছে এটা আবার 3 ধরনের আছে, এই 3 ধরনেরটা তোমরা দেখে নিও, কারণ আমার অন্য ক্লাস করানো আছে, আমি বারবার সরি সেটার জন্য। তারপরে হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি। এক্সপ্লিসিট হচ্ছে কনসিয়াসনেস, তোমার কনসিয়াস লং টার্ম মেমোরি ওয়ার এ পারসন কনসিয়াসলি রিকল ইনফরমেশন অর ইভেন্ট। এবার আমি এক্সাম্পলগুলো বোঝানোর চেষ্টা করছি। এটা আনকনসিয়াসলি মেমোরি, যেখানে কি বলছে, লার্নিং টু রাইড এ বাইসাইকেল অ্যান্ড নেভার ফরগেটিং। যখন তুমি কোনো একটা সাইকেল চালাতে শিখে নিয়েছো, শেখার পর আবার তুমি সাইকেলটা চালাতে যাবে, তোমাকে কনসিয়াসলি ভাবতে হবে যে আমি কিভাবে সাইকেলটা চালাবো। না তোমরা যদি 4 চাকা নিয়ে হাইওয়েতে যাও, হাইওয়েতে চালাতে 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 দেখলে যে আমাকে বাঁদিকে ঘুরতে হবে, তাহলে কি তুমি কনসিয়াসলি ভাববে যে আমি কি বাঁদিকে ঘুরবো? অটোমেটিক হাতটা তোমার বাঁদিকে ঘুরবে, অটোমেটিক কেউ সামনে চলে আসলে হরেনে হাত চলে যায়। এগুলো হচ্ছে আনকনসিয়াসলি, এখানে তোমার চেতন নাও থাকুক বা থাকুক কিচ্ছু যায় আসে না, এটা অটোমেটিক হয়ে যায়, কখন ব্রেক করতে হবে, কখন বাঁদিকে ঘুরতে হবে, কখন ডান দিকে ঘুরতে হবে। যারা প্রত্যেক দিন গাড়ি চালায় অভ্যাস হয়ে গেছে, এটা অটোমেটিক হয়ে যায়। কিন্তু এক্সপ্লিসিট মানে বাইরের জিনিসগুলো কি করতে হবে, কিছু বলার জন্য আমাদের কনসিয়াসলি বলতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে ইমপ্লিসিট মানে ভিতরে, তোমার ভিতরে কোনো একটা জিনিস আছে গাড়ি চালানোর দক্ষতা, সুতরাং সেটি তুমি কি করছো, অটোমেটিকভাবে করছো আনকনসিয়াসলি, সেখানে কনসিয়াস থাকছে না। কিন্তু এক্সপ্লিসিট মানে বাইরে। তাহলে বাইরে বলতে কোনো একটা বন্ধুর ডেট অফ বার্থ, এটা বন্ধুর বাইরের ডেট অফ বার্থ না? বন্ধু মানে কি বাইরের লোক, তোমার তো নিজের নয়, তুমি একজন, তোমার বন্ধু একজন। তুমি যখন নিজের দক্ষতাগুলোকে দেখাচ্ছ তখন হচ্ছে আনকনসিয়াসলি, কিন্তু বন্ধুর কোনো একটা জিনিস বলতে গেলে তোমাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে না ইনফরমেশনটা।
তো সেখানে তোমার কনসিয়াসনেস লাগবে, সেখানে তোমার কনসিয়াসনেস লাগবে। আমি এটার বাংলাও দিয়ে দিচ্ছি যে দেখো, ইমপ্লিসিট মেমোরি হচ্ছে অবচেতন অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত, সাইকেল চালানো শিখে যাওয়ার পর তা না ভুলে যাওয়া, মানে একবার সাইকেল চালাতে শিখে গেলে সেটা আর ভুলবে না, অটোমেটিক চালাতে পারবে। আর এক্সপ্লিসিট হচ্ছে সচেতনভাবে মনে রাখা, যেমন বন্ধুর জন্মদিন মনে রাখা। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। নেই। বলো। বুলটি দি, এর পরের দিন কি আছে তোমাদের, কবে আছে? ফ্রাইডেতে। ফ্রাইডে ক্লাস আছে, ঠিক আছে। ফ্রাইডেতে তোমরা এই টিচিং অ্যাপটিটিউডের যেটা থেকে গেল, যেরকম আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল, এগুলোরও ভাগ আছে। ওই ভাগগুলো থেকে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেন আসে, মানে স্টেপ বাই স্টেপ। যেরকম তোমাদের আমি স্লো ট্যাক্সোনমি করিয়েছিলাম, তারপরে তিনটে যে সিএপি ছিল, সিএপির কি ছিল বলো তো? কগনিটিভ, অ্যাফেক্টিভ আর সাইকোমোটর। কগনিটিভের ইয়েটা কি ছিল, রুলসটা? ও কেসি কেসি এ2 আর ই ইএস ই এস। এস। আর সেকেন্ড যেটা ছিল 2001-এ আর ইউ হ্যাঁ A2 আর ইউ এ2 ই সি সিই। তাহলে কে থেকে নলেজ, সি থেকে কম্প্রিহেনশন, এ থেকে অ্যাপ্লিকেশন, এ থেকে অ্যানালাইজ, ই থেকে ইভালুয়েশন, এস থেকে সিনথেসিস, এখানে আর থেকে রিমেম্বারিং, ইউ থেকে আন্ডারস্ট্যান্ডিং, এ থেকে অ্যাপ্লিকেশন, তারপরে অ্যানালাইজ, তারপরে সি থেকে ক্রিয়েট, তারপরে থেকে ইভালুয়েশন। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা ছিল না, ভিও সি, আর2 ভিওসি। আর2 ভিওসি বলো। আর2 রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজিং, ক্যারেক্টারাইজেশন। গুড। এইগুলো মনে রাখবে, এখান থেকে স্টেপ অনুযায়ী কোশ্চেন আসে। তো যাই হোক, আবারও আমি তোমাদের কাছে সরি চাইছি, কারণ আমার নেক্সট ক্লাস করানো আছে 3:10 থেকে, সেই জন্য আমাকে ক্লাসটা লেফট নিতে হচ্ছে। যদি আমি পারি পরবর্তীকালে এগুলো তোমাদের কোনো একটা ফ্রি টাইমে করিয়ে দেব। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো, তোমরা নিজেরাও পারলে দেখতে পারো যে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট এই দুটো জিনিস কিন্তু তোমরা পড়বে। তো যাই হোক, এবার সবাই ভালো থেকো। এবং কৌশর, বলো তুমি কোন বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকে? হ্যাঁ স্যার। তো না, স্যার বলতে হবে না, তুমি তাইলে দাদাও বলতে পারো, আমারও ভয়েস কিন্তু তোমাদেরই মতো। আচ্ছা, হ্যাঁ আমি 2024-এ পাস আউট। আর আমি গ্রুপটা সম্পর্কে জানতে পারলাম আমার একটা বন্ধুর কাছ থেকে। আসলে কি নাম ছিল বন্ধুর? বন্ধুর নাম ছিল মোস্তফা শেখ। ও আচ্ছা, মুস্তফা। আচ্ছা হ্যাঁ, সে তো এসএলএসটির জন্য পড়ছিল আমাদের গ্রুপে। আচ্ছা হ্যাঁ, মুস্তফা শেখ। তো যাই হোক, ক্লাসটা কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আজকে আমি প্রথম হুট করে চলে এলাম, তাও বুঝে গেছি অনেকটা। অনেক আমার পেপার সমস্যা যে বললো যে এমনি আমি উদ্দেশ্য ছিল যে একটা ফিলোসফি কোশ্চেন নিয়ে আলোচনা চলছিল, দিয়ে বললো যে আমি এখানে একটা আলোচনা করতে দেখেছি, তো তুমি এটাতে জয়েন হয়ে যাও, পরবর্তীতে আসতেও পারে এরকম সুযোগ। ঠিক আছে। না, আমি পেপার 1টা পড়াই, তার সাথে রিসেন্টলি আমি